হাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন সেগমেন্ট নিয়ে এসেছি, অর্থাৎ আমরা যে পুরো কর্মধারায় সমাস আলোচনা করেছিলাম সেখানে তোমাদের অনেকেই আমাকে জানিয়েছো যে স্যার যদি আর একটু ভিডিওটা ছোট করা যায়, আমরা একটা ক্লাসে যার ছোট করে কর্মধারায় সমাসটা পুরোটা আলোচনা করা যায়, তার জন্য খুব সুবিধে হয়। তো সেই জন্য আজকে আমরা এই পুরো কর্মধারায় সমাসটাকে আমরা মাত্র 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ করব। এবং এই 10 মিনিটের ক্লাস যারা তোমরা মন দিয়ে শুনবে তারা কোনোদিনই পরীক্ষায় কিন্তু কর্মধারয় সমাস নিয়ে আর সমস্যায় পড়বে না। তোমরা খুব সহজেই চিনতে পারবে যে কর্মধারয় সমাসটা কি, বা কোনটা বা কোন ব্যাস বাক্যটা কর্মধারয় সমাস হবে, বা কোন কর্মধারয় সমাস হবে। চলো আমরা শুরু করি। যে আজকে আমরা কেবলমাত্র সমাসবদ্ধ পদটা দেখে কিভাবে আমরা কর্মধারায় সমাস চিনব এবং কি কর্মধারায় সেটাও আমরা নির্ণয় করতে পারবো। তো চলো স্ক্রিনে যাই, স্ক্রিনে একবার বিষয়টাকে নিয়ে আলোচনা করি। তো তবে এই যে কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাসের সংজ্ঞা কিন্তু আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করেছি। তো তার আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দেব, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। এখানে যেটা আছে বেসিক্যালি যে বিশেষ্য এবং বিশেষণ পদের মধ্যেকার সম্পর্ক, অর্থাৎ কর্মধারয় সমাসে শ্রেণী বিভাগ করতে গিয়ে, কর্মধারয় সমাসের যে শ্রেণী বিভাগ সেখানে করতে গিয়ে আমরা দেখেছি এই 5 ভাগে ভাগ করি, অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা প্রত্যেকটা বিভাগ সহজে কিভাবে চিনবো এবং সহজ কিভাবে জানবো এবং পরীক্ষার খাতায় কিভাবে বুঝে নেব সেটা নিয়ে আলোচনা করব আজকের এই 10 মিনিটের মধ্যে। সাধারণ কর্মধারয় সমাস সাধারণত 4 রকমের হয়। উপপদ মানে উভয় পদ হবে বিশেষ্য, উভয় পদ হবে বিশেষণ, আবার পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হতে পারে, আবার পূর্ব নিপাতনের ক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণও হতে পারে। তো এটা হলো গিয়ে কি সাধারণ কর্মধারয়। কিন্তু চিনবো কি করে? ফার্স্ট ট্রিক্স যেটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে কি, যে যেমনটা আমরা এর একটু আগে দেখলাম যে পূর্বপদ এবং পরপদ হয় বিশেষ্য হয় বিশেষণ, না হলে পূর্বপদ বিশেষ্য বা বিশেষণ, এই দুটোর মধ্যে মিলিয়ে থাকতে পারে। এখানে কিন্তু আমরা যখন কোনো সমাসবদ্ধ পদ দেখব, যদি সেখানে দেখি যে পূর্বপদ এবং পরপদ উভয় পদই হয় বিশেষ্য বা বিশেষণ বা বিশেষ্য বিশেষণ, তাহলে কিন্তু সেখানে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস। যেমন ধরো কাঁচা মিঠা, এখানে কাঁচা অথচ মিঠা, অর্থাৎ কাঁচা একটা হচ্ছে গিয়ে কি না বিশেষণ, আবার মিঠাও হলো একটি বিশেষণ। এইভাবে কিন্তু বিশেষণ পদ বা উভয় পদ বিশেষ্য বা একটা পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য বা পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, এভাবেও কিন্তু আমরা সাধারণ কর্মধারয় সমাস করতে পারি। অর্থাৎ সহজ কথা হলো বিশেষ্য এবং বিশেষণ দেখে আমরা করতে পারি। এখানে একটা মাথায় রাখবে, এই যেমন কাঁচা মিঠার যেমন বললাম, ঠিক একই রকম সত্য কথা, অর্থাৎ সত্য যে কথা, অর্থাৎ এখানে দেখো কাঁচা, এখানে যখন ভাগ করছিলাম অথচ দিয়ে আমি কি করছিলাম, যোগ করছিলাম। অথচ কাঁচা অথচ মিঠা, আটা সত্য কথা, সত্য যে কথা। অর্থাৎ আমরা বিশেষ্য এবং বিশেষণ তো দেখবো, তারপরেও দেখব যদি বিশেষ্য বিশেষণ কখনো যে বা অথচ দ্বারা যুক্ত হয় তাহলেও কিন্তু, অর্থাৎ মাঝে যদি আমরা দেখি যে বা অথচ, তাহলেও কিন্তু আমরা দেখব এটা সাধারণ কর্মধারয় সমাস। তবে প্রধান হলো গিয়ে কি না বিশেষ্য এবং বিশেষণ থাকবে, এটা সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বর হলো গিয়ে কি না, এই যে আমরা সাধারণ কর্মধারয় সমাস বলছি, এখানে সাধারণত সাপেক্ষবাচক সর্বনাম, অর্থাৎ যিনি তিনি যে সে যা তা যা তাই ইত্যাদি এরকম সাপেক্ষবাচক সর্বনাম দ্বারা পূর্বপদ এবং পরপদ যুক্ত থাকে। যেমন ধরো ধোয়া মোছা, ধোয়া মোছা, তো আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। আবার কাটা বাটা, আগে কাটা পরে বাটা। আবার দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর। বা ধরো মাস্টার মশাই, যিনি মাস্টার বা যে মাস্টার সেই মশাই, যিনি মাস্টার তিনি মশাই মাস্টার। এইভাবে কিন্তু আমরা কি করি না যিনি তিনি যে সে যা তার যাহা তাহা আগে পরে এরকম যুক্ত করে আমরা কি করতে পারি সাধারণ কর্মধারয় সমাস করি ব্যাস বাক্যের মধ্যে।
দ্বিতীয় অংশ এটা আসছে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এখানে অবশ্যই মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে এবং অবশ্যই পরপদের অর্থ প্রাধান্য পাবে। এটা তো আমরা গত ক্লাসেও বলেছি, এটা নিয়ে আমরা একটা ক্লাস অলরেডি করেছি, সেটাও আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিও। এখানে মূল যে পাবো যেটা আমরা, সেটা হচ্ছে গিয়ে কি না দুটি পদ, মানে যে আমরা দুটি পদ বিশিষ্ট যে আমরা ব্যাস বা সমাসবদ্ধ পদটা পাই, তার মধ্যে যদি কোনো ক্ষেত্রে পূর্ব পরপদ যদি ফুল, ফল, পাখি, নদী, পর্বত, সাগর, মন্ত্রী, সচিব, যান এরকম শব্দ যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো না অবশ্যই মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলবো। হ্যাঁ, উদাহরণ দিতে পারো, অর্থ বিষয়ক মন্ত্রী, দেখো মন্ত্রী পদটা পরপদে যুক্ত আছে। হ্যাঁ, বা ধরো গঙ্গা নামক নদী, গঙ্গা নদী, এই যে বিষয়ক নামক এটা মধ্যপদ ছিল, তাহলে কি বললাম ফুল, ফল, পাখি, নদী, পর্বত, সাগর, মন্ত্রী, শান্তি, সচিব, যান ইত্যাদি গুলো যদি আমরা পরপদে দেখি, অর্থাৎ সমাসবদ্ধ পদে পরপদে অংশে অবস্থান করছে দেখি, তাহলে মধ্যপদলোপী হবে। দ্বিতীয় ট্রিক্স কি, দ্বিতীয়টা হলো গিয়ে কি যদি এরকম একই রকম ভাবে নীতি, শাস্ত্র, অক্ষর, ভোজ, আসন, বীমা, ধ্বনি, চিহ্ন, উপহার, অন্ন, তন্ত্র ইত্যাদি যদি আমরা দেখি, তাহলেও কিন্তু আমরা কি হবে না মধ্যপদ। যেমন বীমা, যেটা বলছে বীমা, জীবন বিষয়ক বীমা, জীবন বীমা, স্বর্ণাক্ষর, স্বর্ণের ন্যায় লিখিত অক্ষর, তো স্বর্ণাক্ষর, এইভাবে স্মৃতিচিহ্ন, স্মৃতির রূপ চিহ্ন, এইভাবে আমরা কি করতে পারি না মধ্যপদলোপী কর্মধারয় সমাস করতে পারি। 3 নম্বর একটি বিষয় আছে, সেটি হলো গিয়ে কি না এই মধ্যপদলোপীর ক্ষেত্রে দুটি বিষয় যখন একসঙ্গে থাকা, অর্থাৎ তারা একসঙ্গে কখন হতে চায় না বা হবে না, কিন্তু আমরা যদি তাকে দেখি যে একসঙ্গে তাকে করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব মধ্যপদ, ঘি ভাত, ঘি আর ভাত কখনো মিক্সড হয় না, কিন্তু এটাকে আমরা কি করছি মিলিয়ে দিচ্ছি। তো এই জন্য আমরা বলছি গিয়ে কি না মধ্যপদলোপী কর্মধারয়, অর্থাৎ ঘি মিশ্রিত ভাত, ঘি ভাত। তো এরপরে আসছি যে 3 নম্বর ভাগ, উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস অবশ্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ অফ অনেক রকম ভাবে, মানে অনেকগুলো আমরা দেখি এরকম যে এই উদাহরণগুলোর সঙ্গে যুক্ত থাকে আমাদের পরীক্ষার ক্ষেত্রে। একটা কথা মাথায় রাখবে, কর্মধারয় সমাসের কিন্তু পরীক্ষায় বেশিরভাগ উদাহরণ দিয়ে থাকে কর্মধারয় সমাসের ক্ষেত্রে। এখানে কয়েকটা বিষয় আছে, দেখো হরিণের ন্যায় চপল, হরিণ চপল, চিড়ের মতো চ্যাপ্টা, চিড়ে চ্যাপ্টা, নয়ন কোমলের ন্যায় নয়ন কোমল, মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র, মুখচন্দ্র। তো এগুলো সবই হচ্ছে আমরা বলতে পারি যে কোনটা উপমান কোনটা উপমিত। এই জায়গায় এসে আমরা কিন্তু উপমান এবং উপমিত কর্মধারয় চেনার কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। যেমন ধরো উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হয় না অবশ্যই বিশেষণ থাকবে। কি বললাম, উপমান কর্মধারয় সমাসে কিন্তু অবশ্যই বিশেষণ থাকবে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে কিন্তু কি থাকবে না, কোনো বিশেষণ থাকবে না। উদাহরণ দেওয়া যাক, দেখো সিংহ শিশু, সিংহের ন্যায় শিশু, সিংহ শিশু, শিশু এটা হচ্ছে গিয়ে কি বিশেষ্য, আর সিংহ এটাও একটা বিশেষ্য, তার মানে এটা হচ্ছে গিয়ে কি না উপমিত কর্মধারয় সমাস। হরিণ চপল, তারা হরিণ হচ্ছে গিয়ে কি বিশেষ্য, কিন্তু চপলতা তার গুণ, অর্থাৎ হচ্ছে গিয়ে কি এটা হবে গিয়ে কি না উপমান। আর তুষার শীতল, তুষারের ন্যায় শীতল, তুষার হচ্ছে গিয়ে কি বিশেষ্য, কিন্তু শীতলতা হচ্ছে গুণ, অর্থাৎ শীতল সেটা হচ্ছে গিয়ে কি না উপমান। আর হচ্ছে ফুলবাড়ি, অর্থাৎ ফুলের ন্যায় বাড়ি, অর্থাৎ এখানে ফুল হচ্ছে গিয়ে কি বিশেষ্য, আবার বাড়িও হচ্ছে গিয়ে কি না বিশেষ্য। তো এই দুটো কিন্তু কি না উভয় পদ বিশেষ্য আছে, মানে এটা কি হবে না উপমিত কর্মধারয় সমাস। কিন্তু অনেক সময় আমরা এই শুধুমাত্র বিশেষ্য এবং বিশেষণ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না, সেক্ষেত্রে আমাদের আসে কি না সেক্ষেত্রে আসে আমাদের দ্বিতীয় নম্বর ট্রিক্স যেটা, সেটা হচ্ছে কি সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যাটা কি না উপমান কর্মধারয় সমাস সবসময় সত্য উদাহরণ আর বাস্তবতার সঙ্গে একটা মিল থাকে। হ্যাঁ, আর উপমিত কর্মধারায় সবসময় কি হয় মিথ্যা তুলনা করা হয়। যেমন ধরো একটু আগে উদাহরণ দিয়েছিলাম সিংহ শিশু, কোন শিশু সিংহের মতো হতে পারে না, দেখো উভয় পদ আবার বিশেষ্য, তাহলে হচ্ছে গিয়ে কি
না উপমিত কর্মধারয় সমাস। আর হচ্ছে কি চপল, হরিণ চপল। দেখো চপলতা, হরিণা বিশেষ্য এবং বিশেষণের মধ্যে হচ্ছে চপলতা বা চাঞ্চল্যতা কিন্তু হরিণের মতো হতেই পারে, তাহলে সেটা হচ্ছে উপমান। তুষার শীতল, তুষার শীতলতা থাকবেই, তাহলে সেটা উপমান। এটা সত্য তুলনা বোঝাচ্ছে, হরিণের চপলতা সত্য বোঝাচ্ছে। আবার ফুলবাড়ি, কোনো বাড়ি ফুলের মতো হতে পারে না, সেই জন্য এটা হচ্ছে গিয়ে কি উপমিত কর্মধারয় সমাস। আশা করি তিনটে যে বললাম, সাধারণ কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস এবং উপমান এবং উপমিত কর্মধারয় সমাস, আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হবে না। 3 নম্বর রূপক কর্মধারয় সমাস। তো সেখানে যাওয়ার আগে আমি বলবো যে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো বা ভিডিওটা তোমাদের ভালো লাগছে, উপকার হচ্ছে বলে মনে হয়, তারা অবশ্যই ভিডিওটা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর পারলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, তাদেরও যাতে উপকার হয়। নেক্সট আসছি আমাদের রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে কিন্তু আমরা জানি যে অভেদ কল্পনা করা। সমস্যাটা হলো এই অভেদ কল্পনাটা আমরা সহজে বুঝতে পারি না, আর বুঝতে পারি না বলেই আমাদের ট্রিক্স এর প্রয়োজন। প্রথম ট্রিক্স হলো গিয়ে কি, জ্ঞান, প্রাণ, মন, শোক, বিপদ, প্রেম, স্নেহ প্রভৃতি যদি সমস্ত পদের পূর্বে বা প্রথমে থাকে, তখন সেটা হয় রূপক। রূপক যেমন হচ্ছে গিয়ে কি বিষাদ সিন্ধু, বিষাদ, রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। হৃদয় পদ্ম, হৃদয় রূপ পদ্ম, হৃদয় পদ্ম। অর্থাৎ এইভাবে যখন আমরা দেখি যে যেখানে জ্ঞানের কথা বলা হচ্ছে, প্রাণ শব্দটা আছে, মন কথাটা আছে, শোক, বিপদ, প্রেম, স্নেহ, এরকম বিষয়গুলো আসছে, তখন সেগুলো আমরা কি বলবো না রূপক কর্মধারয় সমাস। দ্বিতীয় ট্রিক্স যেটা আসছে, লাস্ট যেটা বিষয়টা আসছে, মানে অদৃশ্য অদৃশ্যতা। অর্থাৎ আমি যদি এখন যেমনটা আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে বলেছিলাম যে সত্য এবং মিথ্যা, ঠিক এখানেও কিন্তু ওই কেবলমাত্র ওই জ্ঞান, প্রেম, বিষাদ এইরকম দিয়ে অনেক সময় আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। সেক্ষেত্রে দ্বিতীয় ট্রিক্সটা আছে যে দৃশ্যতা আর অদৃশ্যতা। যদি আমি দেখি যে অরূপ এবং রূপ, অর্থাৎ হচ্ছে গিয়ে কি অদৃশ্য এবং দৃশ্য দুটো বস্তুর মধ্যে তুলনা করা হচ্ছে, একটা দেখা যায় এবং একটা দেখা যায় না, এরকম দুটো বস্তুর মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে গিয়ে কি রূপক কর্মধারয় সমাস। উদাহরণ দেখো, হৃদয় মাঝি, তাহলে এই হৃদয় বা মন মাঝি, আর মনকে আমরা দেখতে পাই না, মাঝিকে দেখতে পাই, একটা অদৃশ্য আর একটা দৃশ্য। হৃদয় পদ্ম, তাহলে হৃদয়কে দেখতে পাই না, পদ্মকে দেখতে পাই। এই জন্য আমরা বলছি গিয়ে কি না রূপক কর্মধারয় সমাস। আশা করি তোমরা কিন্তু পুরো রূপক কর্মধারয় সমাস সহজে বুঝতে পেরেছো। অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী, উপমান এবং উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। আশা করি আজকের এই ক্লাসটা করার পর কিন্তু আর কারো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্ত। আমি দেবজিৎ স্যার, তোমাদের সঙ্গে পরে আবার একটি অন্য ক্লাসে দেখা হবে, অবশ্যই সমাসের আলোচনার ক্ষেত্রে। এর সঙ্গে আমরা তৎপুরুষ সমাস ও অন্যান্য সমাসগুলো অলরেডি দ্বন্দ্ব সমাস আলোচনা করেছি, সেগুলোর ভিডিও আমি শেষে দিয়ে দিচ্ছি, তো সেগুলো একবার দেখে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয়। ওকে, চলো টাটা, বাই।